গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো আগের দিন আমরা তোমাদের সাহিত্য মেলার প্রথম অধ্যায় অর্থাৎ কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতাটি পড়ছিলাম, তাই তো? তো সেখানে আমরা কবিতার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে সেই কবিতার সারসংক্ষেপ, নামকরণ আর কবিতার সমস্ত রকম প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো কবিতাটিতে আমরা কি দেখলাম, যে কবি বলছেন যে পৃথিবীর সবকিছুই ছন্দময়, তাই তো? সবকিছুর মধ্যেই ছন্দ রয়েছে। ছন্দ নেই এমন কোনো জিনিস নেই। হুম। ঝড় বৃষ্টির মধ্যেও ছন্দ আছে, পাখির ডাকে ছন্দ আছে, জ্যোৎস্নাতে ছন্দ আছে, তারপর ঝিঝির ডাকেও ছন্দ আছে, নদীর স্রোতেও ছন্দ আছে। তেমনি এটা যেমন প্রাকৃতিক দিক থেকে যেমন সবকিছুর মধ্যে সবকিছুর আওয়াজের মধ্যে ছন্দ আছে, তেমনি আমরা কবিতায় দেখতে পাই কবি এটাও বলছেন যে যান্ত্রিক সভ্যতার যে সমস্ত কৃত্রিম জিনিস সেগুলোর আওয়াজেও ছন্দ আছে। অর্থাৎ কবিতায় উল্লেখ রয়েছে যে মোটরের চাকায় যে আওয়াজ হয় সেই আওয়াজেও ছন্দ আছে, রেলগাড়ির আওয়াজেও ছন্দ আছে, কিংবা নৌকা জাহাজের চলার মধ্যেও ছন্দ আছে। এমনকি ঘড়ির কাঁটা এবং দিন রাত্রির চলার মধ্যে দিয়েও একরকম ছন্দ আছে। এবং কবির মতে এই ছন্দগুলোকে আমাদের কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। হুম। অর্থাৎ কবিতায় তিনি বলছেন দুই রকমের কথা, যে একটা প্রাকৃতিক দিক, একটা যান্ত্রিক সভ্যতার দিক। অর্থাৎ প্রকৃতিতে এবং যন্ত্র সভ্যতায় বা যান্ত্রিক সভ্যতার দু জায়গাতেই কিন্তু ছন্দ আছে। হুম। সেজন্যই তিনি বলেছেন যে আহ এমন কিছু নেই যে ছন্দহীন বলে। হ্যাঁ, কিন্তু ছন্দে কান দিতে বলছেন। আর যদি সেই সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে সমস্ত মান অভিমান বা মানুষের মনে যে সমস্ত ঝগড়া বিবাদময় যে মানসিকতা, সে সমস্ত কিছু বর্জন করে যদি আমরা সেই প্রাকৃতিক বা যান্ত্রিক সভ্যতার সেই সমস্ত ছন্দে যদি কান দিই, মন দিই, তাহলেই সেই ছন্দের সাহায্যেই পৃথিবীটাকে চেনা সম্ভব হয়। হুম। এবং কবির মতে এই এই ছন্দ চেনার ফলে বা ছন্দ শোনার ফলেই জীবনটাও পদ্যময় হয়ে ওঠে। হুম। জীবনটাও কবিতার মতো বা পদ্যের মতো ছন্দবদ্ধ হয়ে উঠবে। এবং কবিতায় তিনি এটাও বলেন যে যদি আমরা সেই ছন্দটাকে কান দিয়ে না শুনি, মন দিয়ে না অনুভব করি, তাহলে কিন্তু পদ্য লেখা সহজ হবে না। অর্থাৎ আমাদের জীবনটাও সেরকম ছন্দবদ্ধ হবে না, পদ্যময় হবে না। এটা ছিল কবিতার সারসংক্ষেপ। তো এবার আসি নামকরণ পর্ব। তো নামকরণ সাহিত্যের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এর আগেও বলেছি। কারণ কোনো কিছুর যে যে নামকরণটা থাকে, অর্থাৎ গল্প বা কবিতা বা উপন্যাস, যে নামটা থাকে সেটা পাঠকদের কাছে খুব গুরুত্বপূর্ণ থাকে। কারণ যে শিরোনাম বা যে নামটা থাকে সেটা শুনে কি হয়, পাঠকদের ইন্টারেস্ট জাগে বা তাদের আকর্ষণটা আসে, যে তারা বুঝতে পারে ভালোভাবে, যে একটা ধারণা আসে যে কবিতার মধ্যে বা গল্পটার মধ্যে কিরকম ধরনের বিষয় থাকতে পারে। তো যাই হোক, তো সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে উম, বাংলা সাহিত্যে নামকরণটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আমরা দেখছি কবিতার মধ্যে যে কবিতার নামকরণ রাখা হয়েছে যে ছন্দে শুধু কান রাখো। হুম। তো এই নামটি কবিতার সঙ্গে কতটা যাচ্ছে বা নামকরণটা কতটা যথার্থ হয়েছে কিনা সেটা আমরা দেখব। হুম। তো কবিতাটিতে আমরা কি দেখেছি, কবিতার মধ্যে প্রধানত দুটো উপজীব্য বিষয় আছে, তাই তো? যে কবি
ছন্দে কান রাখার কথা বলছেন এবং সেটা দুটো জিনিসের ওপর, একটা প্রাকৃতিক দিক, একটা যান্ত্রিক সভ্যতার দিক, তাই তো? যে প্রকৃতির সঙ্গে যুক্ত যে সমস্ত কিছু রয়েছে, যে কবিতায় যেমন উল্লেখিত রয়েছে যে নদীর স্রোত, পাখির ডাক, ঝিঝির ডাক, আহ কিংবা ওই ঝড় বৃষ্টির যে আওয়াজ, এই সমস্ত আওয়াজের মধ্যেও একটা ছন্দ আছে। আর একটা কৃত্রিম, অর্থাৎ আহ যান্ত্রিক সভ্যতার যে সমস্ত জিনিস, যেগুলো যেমন নৌকা বা জাহাজ চলাচলের মধ্যে যে আওয়াজ, হুম, তাছাড়া ঘড়ির কাঁটা, হ্যাঁ, দিন রাত্রির সময় যে যাচ্ছে সেটার, কিংবা মোটর গাড়ির চাকার আওয়াজ। তো এই যান্ত্রিক সভ্যতার চলাচলের মাধ্যমে সেটার ক্ষেত্রেও যে আওয়াজের যে ছন্দ আছে, এই দুটি ছন্দের কথা তিনি বলছেন, যে সমস্ত ছন্দের বা সমস্ত কিছু আওয়াজের মধ্যেই ছন্দ আছে। এবং কবি এটাই বলছেন যে সেই ছন্দগুলোতে আমাদেরকে কান দিয়ে শুনতে হবে, মন দিয়ে উপভোগ করতে হবে, অনুভব করতে হবে, হ্যাঁ, তবেই কিনা আমরা আমাদের জীবনটাকে পদ্যময় করে তুলতে পারবো, সহজ সরল সুন্দর করে তুলতে পারবো। এবং কবির মতে সেগুলো আহ এমনি সাধারণভাবে শুনলে হবে না। মনে যে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব কাজ করছে, বা যে ঝগড়া বিবাদ সাধারণত হয়ে থাকে মানুষের মধ্যে মানুষের, সেগুলোকে বর্জন করে, সেগুলোকে বাদ দিয়েই আহ তবেই সেই ছন্দে কান রাখার কথা বলছেন, ছন্দটাকে মন থেকে অনুভব করার কথা বলছেন। তো এইখানে এই যে বিষয়টা তোমরা জানলে, যে কবিতাটা তো তোমরা পড়েছো, কবিতার বিষয়বস্তু সম্পর্কেও বললাম। তো কি দেখা যাচ্ছে না, কবি তার কবিতায় প্রকৃতির ছন্দে কান রাখার যে প্রয়োজনীয়তা, সব থেকে সেটাকে গুরুত্ব দিয়েছেন। হুম। এবং এই কান রাখার আসল উদ্দেশ্য বলতে জীবনের আনন্দকে সত্যিকারের অনুভব করার কথা বলছেন, জীবনটাকে সহজ সরল ভাবে বাঁচার কথা বলছেন, জীবনটাকে আরো পদ্যময় করে তোলার কথা বলছেন। হুম। সুতরাং এই ছন্দে শুধু কান রাখো কবিতার যে নামকরণটি করা হয়েছে, সেটা অবশ্যই চমকপ্রদ এবং অর্থময় এবং ব্যঞ্জনাধর্মীই বটে, তাই না? অর্থাৎ বলা যায় যে এই কবিতাটির যে নামকরণ করা হয়েছে ছন্দে শুধু কান রাখো, সে নামকরণটি যথার্থই হয়েছে, তাই তো? তো এবার তোমাদের অনুশীলনী যে সমস্ত প্রশ্ন রয়েছে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলি দেখো। একের দাগে কি বলছে? অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। একের দাগের প্রশ্ন, মন্দ কথায় কান দিও না। এটা একটা কবিতার লাইন তুলে দিয়েছেন, দিয়ে কি প্রশ্ন করছে না, মন্দ কথার প্রতি কবির কিরূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে। কিরকম ছিল? কবি কি বলেছেন কবিতায়? মন্দ কথায় কান দিও না, তার মানে কি? কবি বিরূপ মনোভাব প্রকাশ করছে, তাই না? অর্থাৎ কি বলবে, আহ তোমরা এক কাজ করো, যখন উত্তর লিখবে কবিতার যে সমস্ত লাইন দেওয়া থাকবে সেগুলো কিন্তু সেম টু সেম আগে তুলবে, এরকম ইনভার্টেড কমার যেরকম দেওয়া থাকে সেরকমই তুলবে, তুলে যেরকম উত্তর দিতে হয় দিও। হুম। তো যাই হোক, তো কবি অজিত দত্তের লেখা তার ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথায় কান দিও না, অর্থাৎ মন্দ কথার প্রতি এখানে কবি বিরূপ মনোভাব ব্যক্ত করেছেন। অর্থাৎ কবি মন্দ কথায় কান না দেওয়ার কথা বলছেন। হুম। তারপর দুয়ের দাগে, কেউ লেখেনি আর কোথাও। কোন লেখার কথা এখানে বলা হয়েছে? কোন লেখার কথা? যে কবি অজিত দত্তের লেখা এই কবিতায় কেউ লেখেনি আর কোথাও বলতে কবি এখানে নদীর স্রোতের সেই ছন্দবদ্ধ ছড়ার কথা এখানে বলা হয়েছে। হুম। তারপর তিনের দাগে, চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে?
কারা? না, বলছে আমরা কবিতায় দেখতে পাই যে ভুবনটাকে চেনার জন্য আহ, কি কি করতে বলেছেন কবি। হ্যাঁ, যে সমস্ত কিছু, যে নদীর স্রোতের ছন্দ শোনো, কিংবা ওই যে জাহাজ, নৌকা জাহাজ, বা আরো আরো আহ, ঝড় বৃষ্টির ছন্দ, বা জ্যোৎস্না রাতের ছন্দ, ঘড়ির কাঁটার ছন্দ ইত্যাদি, এই সমস্ত ছন্দের কথা বলছেন। অর্থাৎ আহ উত্তর লিখবে যে কি বলছেন, যে চিনবে তারা ভুবনটাকে। কারা কিভাবে ভুবনটাকে চিনবে? তো কবি অজিত দত্তের লেখা এই কবিতায় যারা যাদের কথা বলছেন, অর্থাৎ পাঠকদের কথা বলছেন, যে যারা এই সমস্ত এই জগতের চারপাশে ছড়িয়ে থাকা এই ছন্দকে কান পেতে মন পেতে শুনবে, তারা এই ভুবনটাকে চিনতে পারবে। হুম। তারপর 4 দাগের প্রশ্ন, পদ্য লেখা সহজ নয়। পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? যে পৃথিবীর এই সমস্ত ছন্দকে কান পেতে মন পেতে শুনলে সেই সুরের বা সেই ছন্দের সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে। হুম। এবং মনে মজা জমবে, কবিতায় কবি যেমন বলেছেন। এবং তবেই সেই তাদের জীবনটাও যেমন ছন্দবদ্ধ পদ্যময় হবে, এবং তার ফলেই এই এই সে নিজেই পদ্য লিখতে পারবে সহজে। অর্থাৎ এইভাবেই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেছেন। তারপর ছন্দ শোনা যায় না কো। কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না? কখন? কবিতায় কবি বলছেন যে যদি মন্দ কথায় আমরা কান দিই, মন্দ কথায় যদি আমরা মন দিই, তাহলে সেই ছন্দকে অনুভব করতে পারবো না, সেই ছন্দকে শুনতে পারবো না। আহ যদি সেই বিবাদ, কলহ, ঝগড়া, সেসবে যদি আমাদের মন আটকে থাকে, তাহলেই সেই ছন্দটাকে আমরা শুনতে পারবো না। ঠিক আছে? তারপর কি বলছে 2 দাগে, বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো। তো বিশেষ্যগুলোকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষ্যে পরিবর্তন করে দিচ্ছি। আর বাক্য রচনা তো তোমরা নিজেরাও বানাতে পারবে, তাই সেগুলো আর বলছি না। কেমন? তো কি বলছে প্রথমে? ঝড়। দেখো এখানে বক্সের আকারে তুলে ধরেছি। প্রথমে দেখো বিশেষ্য থেকে বিশেষণে রূপান্তর করা আছে। এবং বাকি বিশেষণ থেকে যেগুলো বিশেষ্য, সেগুলো আলাদা বক্সে রয়েছে। তো বিশেষ্য থেকে বিশেষণ কি হচ্ছে? ঝড়। ঝড়টা কি? বিশেষ্য। তো এটাকে বিশেষণে যদি পদ পরিবর্তন করা হয়, কি হবে? ঝড়, ঝোড়ো। হ্যাঁ। তো সেরকম দেখো এখানে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে, সেরকম করেই তোমাদের বানাতে হবে। দেখো ঝড় বিশেষ্য, সেটাকে বিশেষণে আনলে ঝোড়ো হবে। এবং সেটাকে যদি বাক্য রচনা করা হয় কিরকম, যে আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। এরকম করে সবগুলোরই একটা করে বাক্য লিখতে হবে। যাই হোক, তারপর কি আছে? মন। মনটাকে বিশেষণে পরিবর্তন করলে কি হবে? মানস। হুম বা মানসিক, যাই দিতে পারো, হবে। যে আমি মানস পটে তারই ছবি আঁকলাম, বা এরকম কিছু। তোমরা অন্যও দিতে পারো, তোমরা যেরকমটা ভাববে সেরকমটাও দিতে পারো। তারপর কি আছে? ছন্দ। ছন্দের বিশেষণ কি হবে? অর্থাৎ ছন্দ যে বিশেষ্য রূপে আছে, সেটাকে পদ পরিবর্তন করে বিশেষণে আনতে হবে। তো কি আছে? ছন্দ। ছন্দের বিশেষণ কি হবে? ছন্দময় বা ছান্দিক দিতেই পারো। দিন কি হবে? দিনের বিশেষণ দৈনিক। হুম? সুর। সুরের বিশেষণ কি হবে? অর্থাৎ সুর যে বিশেষ্য, সেটাকে বিশেষণে পরিবর্তন করলে কি হবে? সুরেলা। হুম। সংকেত কি হবে? সাংকেতিক। দ্বন্দ্ব, তান্ত্রিক। এগুলো এই বক্সটার মধ্যে শুধুমাত্র
বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করা আছে। এবার বাকি যেগুলো এই যে এখানে দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে এই যে ছন্দহীন, পদ্যময়, ওদিকে মন্দ, সহজ, এগুলো কিনা দেখো বিশেষণে রয়েছে, তাই না? যে এগুলোকে এবার বিশেষ্যে পরিবর্তন করতে হবে। তো কি আছে দেখো, ছন্দহীন। ছন্দহীনটা বিশেষণে আছে, এটাকে বিশেষ্যে আনলে কি হবে? এটা সংক্ষেপ হয়ে যাবে, তাহলে কি হবে? শুধু ছন্দ। ঠিক আছে। পদ্যময়, পদ্যময়টা বিশেষ্যতে আনলে কি হবে? পদ্য। ঠিক আছে। মন্দ বিশেষণে আছে, সেটাকে বিশেষ্যতে পদ পরিবর্তন করলে কি হবে? মান্দ। সহজ, সহজিয়া। ঠিক আছে। এগুলো হলো বিশেষণ থেকে বিশেষ্য। বুঝতে পেরেছো? তারপর 3 দাগে কি বলছে দেখো, নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। এখানেও তোমাদের দুটো করে বাক্য রচনা করতে হবে। এখানে এই যে এই পারের গুলো নয়, দেখো যে বিশেষ্য রয়েছে, বিশেষণে পরিবর্তন করছো, যেটা পরিবর্তন করছো সেই শব্দটা দিয়েই কিন্তু বাক্য রচনা করবে। এখানে দেখো দেওয়াই আছে, এই এই যে বললাম বিশেষ্য ছিল, বিশেষণে পরিবর্তন করা হয়েছে, ঝড় ছিল, ঝোড়ো হয়েছে। তো এখানে যে বাক্য রচনাটা তৈরি করা হয়েছে সেখানে সেটা কিন্তু ঝোড়ো দিয়েই তৈরি করা হয়েছে। তো তোমরাও এখানে এই পারের বক্সের দেখো, এই যে বিশেষণ যেগুলো সেগুলো দিয়েই তোমরা বাক্য রচনা করবে। আবার এটাও কিন্তু আবার বিশেষণে করবে না, এটা কি আছে, বিশেষণ ছিল, বিশেষ্যতে রূপান্তর করা হয়েছে। তো যেগুলো বিশেষ্যতে রূপান্তর করা হয়েছে সেগুলো দিয়েই বাক্য রচনা করবে। ঠিক আছে। তো 3 দাগে কি বলছে, আলাদা আলাদা অর্থ লিখতে হবে, তাই তো? তো প্রথমে দেখো মন্দ। মন্দ মানে কি? মন্দ মানে তো খারাপ, জানোই। তারপরে এর এই যে একটা করে অর্থ লিখলে হবে না, তার একটা ভিন্ন অর্থ লিখতে হবে, অর্থাৎ একটা আরো একটি আলাদা অর্থ লিখতে হবে। তো মন্দ, মন্দ একটা অর্থ হলো খারাপ, একটা হালকা। ঠিক আছে। তাল, তাল একটা কি, একটা অর্থ লয়, যে আহ ছন্দ থাকে বা কোনো সুর থাকে, তার যে একটা তাল থাকে, সেই তালের কথা বলা হচ্ছে, অর্থাৎ লয়। ঠিক আছে। এবং এই তাল শব্দের আরো একটি অর্থ হলো, আহ এটা একটা ফল হিসাবে চেনা হয়। তাল একটা ফল হয়, সেই ফলের কথা বলা হচ্ছে। হুম। তারপর দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে কি? ঝগড়া, বিবাদ, কলহ। এর একটা অর্থ। আর একটা অর্থ হলো সংশয়। এই দ্বন্দ্ব যে মতদ্বন্দ্ব, এরকম। তো সেটার আরেকটা অর্থ হলো সংশয়। তারপর ডাক। ডাক এর অর্থ কি? এর একটা অর্থ হলো আহ্বান, যে কাউকে ডাকছি আমরা, সেই ক্ষেত্রে কি মানে আহ্বান করছি, ডাকছি, সেই অর্থে ডাকের অর্থ আহ্বান। আরেকটা এর অর্থ হলো, এটা ডাক হলো চিঠির মাধ্যম। যে সব ডাকঘর আছে দেখবে, তো আগের যুগে কি হতো, আহ তখন তো ফোনও ছিল না, এবং এখনকার মতো সোশ্যাল মিডিয়াও ছিল না। তো কি করা হতো না, চিঠির মাধ্যমে চিঠি পাঠিয়ে মানুষের সাথে যোগাযোগ রক্ষা হতো। তো সেই সময় সেই ডাকঘরে আহ চিঠি পাঠানো হতো। এবং যে জায়গাতে যে অ্যাড্রেসে পাঠানো হতো সেখান থেকে নিয়ে যার নাম লেখা থাকতো সেখানে দেওয়া হতো। তো সেজন্যই সেই ডাক মানে একটা চিঠির মাধ্যম ধরা হয়। হ্যাঁ, সেখান থেকে আহ চিঠি পাওয়া যেত বা চিঠি দেওয়া হতো। আচ্ছা। তারপর বাজে। বাজে শব্দের অর্থ কি? একটা হলো আওয়াজ, তাই না? যে বাজছে, হ্যাঁ, বাজা, বাজনা, সেক্ষেত্রে কি এটাকে আওয়াজ অর্থে ধরা হচ্ছে। আরো এই বাজে শব্দটার আরো একটা অর্থ হয়, সেটা কি? মন্দ বা খারাপ, যে হয়তো খুব বাজে ছেলে, বা এই 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 বিষয়টা খুবই বাজে, অর্থাৎ খারাপকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বা মন্দ, একই অর্থ।
তারপর ছড়া। ছড়া শব্দের একটা অর্থ কি? এই কবিতা ছড়া অর্থাৎ ছন্দোবদ্ধ পদ্যকে বোঝায়। হুম। আরো একটা অর্থ হলো গুচ্ছ, যে এক ছড়া কলা অর্থাৎ একগুচ্ছ, বা একছড়া ফুল অর্থাৎ একগুচ্ছ ফুল বোঝায়। হুম। সেক্ষেত্রে ছড়া শব্দের অর্থ গুচ্ছ। ঠিক আছে। তারপর আসছে মজা। মজা শব্দের অর্থ কি? যে আনন্দ। হুম। তো সেই মজা শব্দের একটা অর্থ হলো আনন্দ, আর একটা অর্থ হলো নষ্ট, যে মজে যাওয়া। বলে না যে ফলটা মজে গেছে, অর্থাৎ সেটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেটা আর খাওয়া যাবে না। সেক্ষেত্রে মজা শব্দের আরেকটি অর্থ হলো নষ্ট। ঠিক আছে। তারপর নয়। এই নয় শব্দের একটা অর্থ হিসাবে আমরা জানি যে না, যে আহ, কাল যেটা এনেছিলাম এটা সেটা নয়, অর্থাৎ কি এটা সেটা না, তাই তো? না অর্থে বা নঅর্থক অর্থে ব্যবহৃত হয়। এই নয় আর একটা সংখ্যা বিশেষ নয়। হুম। আহ, যে এরকমই সংখ্যা নয় হিসাবে আমরা জানি, তাই তো? সেক্ষেত্রে নয়। তো এই হলো শব্দগুলোর দুটো করে আলাদা আলাদা অর্থ। তারপর দেখো, তারপর চারের দাগে দেখো কি বলছে, নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো। অর্থাৎ এখানে যে শব্দগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো একটা করে মূল শব্দ থেকে এই শব্দগুলো এসছে। তো প্রথমে কি আছে? জ্যোৎস্না। জ্যোৎস্না শব্দটা কোন শব্দ থেকে এসছে? না, জ্যোৎস্না। দেখো এই বক্সে দেখো, এগুলো তোমাদের প্রশ্নে দেওয়া শব্দ এবং এগুলো মূল শব্দ, অর্থাৎ কোন শব্দগুলো থেকে এই শব্দগুলো এসেছে। হুম। তো জ্যোৎস্না কোন শব্দ থেকে এসছে? না, জ্যোৎস্না। জ্যোৎস্না থেকে জ্যোৎস্না শব্দটি এসেছে। চাকা। চাকা শব্দটা কোন শব্দ থেকে এসছে? চক্র। চক্র থেকে চাকা শব্দ এসছে। কান। কর্ণ। কর্ণ থেকে কান শব্দটি এসেছে। দুপুর। দুপুর শব্দের মূল শব্দ কি? দ্বীপ্রহর। দ্বীপ্রহর মানেই দুপুর, অর্থাৎ দ্বীপ্রহর শব্দটি থেকে দুপুর শব্দটি এসেছে। ঝিঝি। ঝিঝি শব্দটির মূল শব্দ কি? ঝিল্লি। এই ঝিল্লি শব্দ থেকে ঝিঝি শব্দটি এসেছে। ঠিক আছে। তারপর পাঁচের দাগে কি বলছে? কবিতার ভাষা থেকে মৌখিক ভাষায় রূপান্তরিত করো। অর্থাৎ এই যে বললাম যে ছন্দবদ্ধ পদ্য, তো কবিতা কি হয়? সাধারণত ছন্দবদ্ধ হয়। হুম। তো সেখানে ছন্দের আকারে লেখা থাকে, সাজিয়ে গুছিয়ে। তো সেটাকে আমরা যখন সাধারণ কথা বলি আমরা একে অপরের সাথে, বা নানান কথোপকথনে, তখন কি আমরা সেই কবিতার মতো করে সাজিয়ে গুছিয়ে ছন্দ দিয়ে কথা বলি? নয়। আমরা সাধারণত মুখে কথা বলি সাধারণভাবে। হুম। তো এখানে এই লাইনগুলো কবিতার লাইন, ছন্দবদ্ধভাবে রয়েছে, সেগুলোকে মৌখিক ভাষায় বলতে হবে। হুম। তো কি আছে? ছন্দ আছে ঝড় বাদলে। তো এটাকে সাধারণভাবে মৌখিক ভাষায় রূপান্তর করলে কি হবে? যে ঝড় বৃষ্টিতে ছন্দ আছে। হুম। তারপর দুয়ের দাগে ছন্দে বাঁধা রাত্রি দিন। কি হবে? যে দিন রাত্রি বা রাত দিন ছন্দে বাঁধা থাকে বা বাঁধা আছে বলতে পারো। তারপর তিনের দাগে কিচ্ছুটি নয় ছন্দহীন। হুম। কিচ্ছুটি নয় ছন্দহীন, অর্থাৎ কোনো কিছুই ছন্দহীন নয়। ব্যাস হয়ে গেল। তারপর চারের দাগে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। কি হবে? যে তারা ছন্দ সুরের সংকেতে পৃথিবীটাকে চিনবে। হুম। বা ভুবনটাকে যদি বলতে চাও বলতে পারো। তারপর পাঁচের দাগে কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। অর্থাৎ যদি ছন্দে কান না দেওয়া হয় তাহলে পদ্য লেখা সহজ হবে না। ঠিক আছে। এগুলো মৌখিক ভাষা, এগুলো কবিতার ভাষা ছিল, সেগুলোকে
মৌখিক ভাষায় রূপান্তরিত করে বলা হলো। হুম। তারপর 6 এর দাগে কি বলছে? কান শব্দটিকে 5টি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো। তো এখানেও বাক্য রচনা করতে হবে। তো প্রথমে আমাদের কি কান শব্দটা দিয়ে 5টা বিশেষ আহ অর্থপূর্ণ কিছু শব্দ ব্যবহার করতে হবে বা তৈরি করতে হবে। যেমন দেখো, মানে কান দিয়ে বা কান যুক্ত থাকবে সেরকম কিছু শব্দ। যে কান কাটা। কান কাটা বলতে সাধারণত কি বোঝানো হয়? প্রচলিত কথ্য ভাষায় যে কান কাটা বলতে মানুষকে নির্লজ্জ বোঝায়। হুম। দেখবে আহ পাড়ায় কাকিমাদের কাছে বা মায়েদের কাছে শুনে থাকবে যে কি কান কাটা মেয়ে রে বাবা, বলে না? অর্থাৎ কি এটার মানে যে সেই মেয়েটি নির্লজ্জ সেটাই বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? অর্থাৎ কান কাটার অর্থ নির্লজ্জ বোঝায়। হুম। তারপর আছে যেমন কান পাতলা। কান পাতলা মানে কি বোঝায়? যে গোপন রাখতে অসমর্থ। অর্থাৎ কোনো কথা সে শুনলো, সেটা যে গোপন রাখবে সেটা রাখতে পারে না, অন্যের কাছে বলে দিতে পারে সহজেই। তাই বলা হচ্ছে যে গোপন রাখতে অসমর্থ। তো সেটাকে বোঝায় কান পাতলা। হুম। কান দেওয়া। কান দেওয়া মানে কি? কানকে খুলে দিয়ে দেওয়া? একদমই নয়। এই কান দেওয়া মানে হলো শোনা। হ্যাঁ, যে কেউ কিছু বলছে, ভালো করে কান দিয়ে শুনছে। হুম। সেটাকেই বলা হয় যে শোনা, সেটাকে বলা হয় কান দেওয়া। কানমলা। কানমলা কি? তোমরাও নিশ্চয়ই খেয়ে এসছো ছোট থেকে, কোনো টিচারদের কাছে বা বাড়িতে বড়দের কাছে কোনো ভুল করলে। তো এই কানমলাটা কি? শাস্তি স্বরূপ দেওয়া হয়, তাই তো? তো এটাও একটা শব্দ, ধরতে পারো তোমরা। এবং কান, কান মানে তো কর্ণ, কর্ণ মানে কান, সেটা তো জানোই তোমরা। তো এগুলো দিয়ে একটা করে বাক্য রচনা, মানে আমি যে এমনি বললাম সেগুলো বাদ দিয়ে তোমরা নিজেদের মতো করে সুন্দর করে এই শব্দগুলো দিয়ে বাক্য রচনা করবে। ঠিক আছে? তারপর কি বলছে 7 এর দাগে? ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি 5টি শব্দ লেখো। তো এরকম মিলিয়ে মিলিয়ে যে লেখা হয় যে ঝড় বাদল, হ্যাঁ, দুটো শব্দ মিলে। হুম, তো সেই রকম ধরনের আরো কিছু শব্দ তৈরি করতে বলা হচ্ছে। দেখো এখানে ঝড় বাদলের মতো আরো কয়েকটি শব্দ তুলে ধরেছি, বা কি বলা যায়, সমার্থক শব্দ। যেমন খাতা পত্তর, বন জঙ্গল, এগুলোকে একসাথে ব্যবহার করা হয়। নদী নালা, খাল বিল, চিঠিপত্র। হুম, তো এগুলো হলো এই ঝড় বাদলের মতোই প্রায় সমার্থক শব্দ বা সমার্থক শব্দ। ঠিক আছে? তারপর 8 এর দাগে কি বলছে? তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে বলো। এগুলো তোমাদের বলার কথা। তোমাদের আশেপাশে যে সমস্ত গাড়ি চলে, যে যানবাহন চলে, সেগুলোর আহ নানান রকমের তো গাড়ি চলে রাস্তায়, নানান রকম যানবাহন চলে। তো সেগুলোর মধ্যে কয়েকটি যানবাহনের নাম লিখো, এবং সেক্ষেত্রে তোমরা কোনো নির্দিষ্ট ছন্দ পাও কিনা সেটাও লিখো। কেমন? তারপর 9 এর দাগে নানা প্রাকৃতিক ঘটনায় কিভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে। তো সেটাকে দুটো বক্স আকারে দেওয়া হয়েছে। কি বলছে? একটা কান পেতে শোনা যাবে এরকম ছন্দ লিখতে হবে, আর একটা মন পেতে শোনা যাবে এমন ছন্দ লিখতে হবে। তো এই বক্সটা দেখো, কান পেতে শোনা যাবে এমন ছন্দ কি? যে মেঘ ডাকার ছন্দ, হ্যাঁ, গুরু গুরু ডাকে বা উম, যাই হোক, তো সেই মেঘ ডাকার ছন্দ। আরো কি শোনা যায়? এগুলো প্রাকৃতিক। ঠিক আছে? বৃষ্টির শব্দ, অর্থাৎ বৃষ্টির শব্দের ছন্দ। বজ্রের শব্দের ছন্দ, অর্থাৎ যে বজ্র বিদ্যুৎ পড়ে উম আওয়াজ করে করাত করাত, তো সেই শব্দের ছন্দ। আহ পাখির ডাকের ছন্দ বা বিড়ালের ডাকের ছন্দ বলতেই পারো, এরাও তো প্রকৃতির অংশ। তো এই রইলো প্রাকৃতিক দিক।
এবার আসছে এমনি যেগুলো মন পেতে শোনা যাবে। হ্যাঁ, এগুলো কান পেতে শোনা যাবে আর এগুলো মন পেতে। তো নদীর স্রোত, নদীর স্রোত যে বয়ে যায়, যে খুব জোরে আওয়াজ করে বয়ে চলে তাও তো নয়, আমাদের ভালো করে শুনতে হয় এবং মন থেকে অনুভব করতে হয়, তাই না? তো সেজন্যই বলা হচ্ছে। তারপর আছে জ্যোৎস্না রাতের ছন্দ। হুম, জ্যোৎস্না রাতের সেটাও কি আমরা আমাদেরকে অনুভব করতে হয় মন পেতে, মন থেকে। হুম, পাখির ডাক, নদী বয়ে চলার ছন্দ, ঠিক আছে? এগুলো মন থেকে শুনতে হয় বা উম, অনুভব করতে হয়। তারপর 10-এর দাগে দেখো সমার্থক শব্দ লেখো। জল, দিন, রাত্রি, নদী, ভুবন, এগুলোকে আহ লিখতে হবে, সমার্থক শব্দ লিখতে হবে। তো এই বক্সটা লক্ষ্য করো এবার, যে কি বলছে। জল, জলের কতগুলো, সবগুলোর 5টি করে সমার্থক শব্দ তুলে ধরেছি দেখো। তো জলের সমার্থক শব্দ হলো বাড়ি, পানি, নীর, সলিল, অম্বু, ঠিক আছে? তারপর দিন, দিন শব্দের সমার্থক শব্দ কি আছে? দিবস, দিবা, অহন, অহ, রোজ। তারপর রাত্রি, রাত্রির সমার্থক শব্দ কি? নিশি, রাত, রজনী, শর্বরী, নিশীথ, এগুলো রাত্রির সমার্থক শব্দ। নদী, তটিনী, স্রোতস্বিনী, সরিৎ, প্রবাহিনী, তরঙ্গিনী। ভুবন, ভুবনের সমার্থক শব্দ কি? জগৎ, বিশ্ব, দুনিয়া, অখিল, পৃথিবী। এই গেল সমার্থক শব্দগুলি। তারপর আসছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। অর্থাৎ শব্দ যুগল বলা হচ্ছে কেন? কারণ এখানে 2টি করে শব্দ দেওয়া রয়েছে এবং একই রকম উচ্চারণ, ঠিক আছে? তো সেগুলোর আলাদা আলাদা অর্থ থাকে, সেই অর্থ পার্থক্যটা লিখতে বলা হচ্ছে। দিন, এটাও দিন, এটাও দিন, কিন্তু দেখো বানান আলাদা এবং এর অর্থও আলাদা হয়। তো দিন মানে কি? এই বক্সগুলো এবার লক্ষ্য করো। দিন মানে কি? দিবস। হুম, দিনের বেলা দিবস বোঝায়। দিন, দয় দীর্ঘই দন্তান্ন, দিন মানে কি? দরিদ্র বোঝায়, বুঝলে? তো এখানে 2 রকম অর্থ হচ্ছে। তারপর আছে কি মন, মন, একটা মন বানান কি? ম দন্তান্ন, মন। তো এই মন মানে হৃদয়, মানুষের হৃদয়। আর ম মূর্ধন্য মন কি? এটা পরিমাপের একক, যে 1 মন, 2 মন, 3 মন, সেই অর্থে বলা হয়। তারপর আছে কি সুর আর সুর, একটা দন্তেশ্বয় হর্ষ উ র সুর, একটা তালবস্য দীর্ঘ উ র সুর। দন্তেশ্বয় হর্ষ উ র সুর মানে কি? যে কণ্ঠস্বর, গানের জন্য যে সুর দেওয়া হয়, সেই কণ্ঠস্বর বোঝায়। আর তালবস্য দীর্ঘ উ র সুর বোঝাতে কি বলা হয়? যে দেবতা, সুর অসুর বলা হয় না? তো সেক্ষেত্রে এটা দেবতা অর্থে ব্যবহৃত হয়। সকল আর সকল, এই দুটো বানান আলাদা দেখো। দন্তেশ্ব ক ল সকল আর একটা তালবস্য ক ল সকল। তো একটা সকল মানে হলো গিয়ে সব, আর একটা তালবস্য ক ল সকল মানে হলো মাছের আঁশ, ঠিক আছে? তারপর 12 দাগে কি বলছে? যারা তারার মতো 3টি সাপেক্ষ শব্দজোড় তৈরি করো। তো এই সাপেক্ষ শব্দজোড় ব্যাকরণে কোথায় কাজে লাগে তোমরা কি জানো? মনে আছে কি? যে জটিল বাক্যের ক্ষেত্রে, তাই তো? পড়ানো হয়েছিল আগে। তো সেই রকম শব্দজোড়ের কথা এখানে বলা হচ্ছে যেগুলো জটিল বাক্যে ব্যবহৃত হয়, যে যারা তারা, এই রকম আরো 3টি সাপেক্ষ শব্দজোড় তৈরি করতে বলা হচ্ছে। তো কি হবে? যেমন যিনি, তিনি, যেমন তেমন, যদি তবে। হুম, আচ্ছা। তারপর দেখো 13 দাগে কি বলছে? তো এখানে কি হবে না, সর্বনাম খুঁজে লিখতে বলছে কবিতার মধ্যে, যে তারা, যে, হ্যাঁ, যিনি, এগুলো রয়েছে। আর যারা, যারা, যে, তিনি, এগুলো বলতে পারো। তারপর 14 দাগে কি বলা হচ্ছে? কবিতায় রয়েছে এমন 4টি সম্বন্ধ পদ উল্লেখ করো।
কি আছে, কার কার কথা উল্লেখ আছে? পাখির, ঝিঝির, জলের, ঘড়ির, এগুলো কবিতায় উল্লেখিত রয়েছে। তারপর 15 দাগে নিচের বাক্য বা বাক্যাংশের উদ্দেশ্য ও বিধেয় অংশ আলাদাভাবে দেখাও। যেমন ছন্দ আছে ঝড় বাদলে। এই বাক্যটার মধ্যে কোনটা উদ্দেশ্য কোনটা বিধেয় সেটা আলাদা করে দেখাতে হবে। তো এখানে উদ্দেশ্য কি? ছন্দ, ছন্দকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তো বাকিটা কি হবে? বাকিটা বিধেয়। তো ছন্দ হলো উদ্দেশ্য আর বাকি বিধেয়। তারপর 2 দাগে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। কি হবে? কেউ, কেউ হলো উদ্দেশ্য, লেখেনি আর কোথাও, এটাকে বিধেয় হিসাবে ধরতে পারো। আর এখানে কি এটাকে দুটোর সঙ্গে একসাথে মিলিয়েও বলা যেতে পারে। ঠিক আছে, যে তেমন ছড়া লেখেনি আর কোথাও, এই দুটোকে মিলিয়ে মিশিয়ে লিখতে হবে। তারপর কি আছে 3 দাগে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকোজাহাজ দেয় পারি। এটা কবিতার দুটো লাইন মিলে লেখা। তো এখানে উদ্দেশ্য কি? কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? না, নৌকোজাহাজ, তাই তো? তো এখানেও এই লাইন মিলিয়ে বলতে হবে। তো কি হবে? যে জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পারি। ঠিক আছে, তারপর 4 দাগে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। তো কি হবে এখানে? কি তারা, তারা উদ্দেশ্য, বাকিটাকে মিলিয়ে বিধেয় হিসাবে লিখতে হবে। কি হবে? ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে। ঠিক আছে, হলো। আর এখানে এই যে মন পেতে শোনা যাবে, এখানে এখানে তোমরা যেগুলো কেবলমাত্র মন থেকে শোনা যায় সেই রকম কিছু লিখলে বরঞ্চ বেশি ভালো দেখায়। যে যেমন ধরো গুরুজনদের আশীর্বাদ বা কারোর ভিতরের কান্নার আওয়াজ, হ্যাঁ, যেগুলো প্রকাশ পাচ্ছে সেরকম নয়, যে মনের মধ্যে থাকছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি, আমরা অনুভব করতে পারছি, সেরকম ধরনের শব্দ দিও। ঠিক আছে, তো এগুলি ছিল তোমাদের শুধুমাত্র অনুশীলনীতে যে সমস্ত প্রশ্ন ছিল সেগুলি। এবং এই এই পেজটা দেখো, এখানে সেই কবিতা সম্পর্কিত কিছু অতিরিক্ত প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো এগুলোর উত্তর যে পড়ানো হয়েছে এই দুটি ক্লাস মিলে, সেখানে সমস্ত উত্তর তোমরা আশা করি পেয়ে গেছো। তো এর উত্তরগুলো তোমরা অবশ্যই নিজেরা করো। কেমন? তো তোমাদের প্রথম অধ্যায়ের কবি অজিত দত্তের লেখা ছন্দে শুধু কান রাখো কবিতার যে ক্লাস হলো দুটো ক্লাস মিলে, তো আশা করছি তোমরা সবাই নিজেদের উত্তর পেয়ে গেছো। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে আবার নতুন অন্য কোনো অধ্যায় নিয়ে। ভালো থেকো সবাই, এবং যেগুলো তোমাদেরকে করতে বলা হয়েছে সেগুলো তোমরা অবশ্যই করো। ধন্যবাদ।